শুভ সন্ধ্যা, friends. Hoping I am audible and visible. Hoping I am audible and visible. আমি শুরু করছি। আজকে কথা বলছি অন দ্য চেঞ্জিং ওয়ার্ল্ড অর্ডার। এই চেঞ্জিং ওয়ার্ল্ড অর্ডার নিয়ে অনেক লেখালেখি হয়েছে, আগে অনেক কথা বলেছি। গত 2000 বছর ধরে এই গ্লোবাল ইকুয়েশনসগুলো বহুবার পরিবর্তন ঘটেছে। পরিবর্তন কখনো চট করে হয় না, সবসময় কার্য এবং কারণ কারণ এবং কার্য থাকে। পরিবর্তনের একটা পরিবেশ তৈরি হতে হয়, সেটা চট করে অনেক সময়ই হয় না। ভয়ঙ্কর ওয়ার যদি সাডেনলি হয় তাতে হয়তো হতে পারে। সবসময় তো পৃথিবী আর যুদ্ধের মধ্যে থাকে না। অনেক সোশিও পলিটিক্যাল ইকোনমিক চেঞ্জের মধ্যে বা সায়েন্সের ডেভেলপমেন্টের সঙ্গে বিভিন্ন কান্ট্রি যখন স্ট্রঙ্গার হয়, দ্যাট স্টিমুলেটস দ্য চেঞ্জেস। এবার এই যে প্রথম বিশ্বযুদ্ধ, তারপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যে ইকুয়েশনসগুলো চেঞ্জ হয়েছে। তারও পরে আফটার দি সেকেন্ড গ্রেট ওয়ার অনেক অ্যান্টিসিপেশন ছিল যে থার্ড ওয়ার্ল্ড ওয়ারটা হবে। থার্ড ওয়ার্ল্ড ওয়ারটা হয়নি, অনেকে বলছে। আমি যে জিনিসটা বহুবার বলেছি, থার্ড ওয়ার্ল্ড ওয়ার চলছে, কিন্তু ডিক্লেয়ার নয়, আনডিক্লেয়ার এবং লো স্কেলে। কারণ কোনো কান্ট্রি এই ওয়ার্ল্ড ওয়ারটা ডিক্লেয়ার করার দায়িত্ব নিতে চাইছে না। কারণ ওয়ার ডিক্লেয়ার করলেই এই ওয়ারের কোল্যাটারাল ড্যামেজ যা হবে তার দায়িত্ব তার উপরই বর্তাবে, এই তো। বাট ওয়ার ইজ কন্টিনিউইং ইন ডিফারেন্ট পার্টস অফ দি ওয়ার্ল্ড ইন লো স্কেল, বাট নো ওয়ান হ্যাজ ডিক্লেয়ার দ্যাট। এইটুকু তফাৎ। এবার আসছি আমি এ নিয়ে। অনেক বই বেরিয়েছে। যেমন একটা জিনিস, যেমন একটা বই অনেক অনেক লিখেছে। একটা বই বিখ্যাত বই, দি ক্লাশ অফ সিভিলাইজেশনস অ্যান্ড দি রিমেকিং অফ দি ওয়ার্ল্ড অর্ডার, স্যামুয়েল পি হান্টিংটন। এই হান্টিংটন সাহেব কয়েক বছর ধরে পৃথিবীর বিভিন্ন জায়গায় বক্তৃতা দিয়ে বেরিয়েছেন অন দিস সাবজেক্ট, এবং সেই স্পিচগুলোর কম্পাইলেশন পাবলিশড হয়েছে 1995-এ। ইয়েস, 95-এ, 1995-এ, 95, দেন 96 এগেন। এবার এই এই জায়গাটা একটু বলে রাখি। এই জায়গাটা, এই ওয়ার্ল্ড অর্ডার, এই চেঞ্জিং ওয়ার্ল্ড অর্ডার আর্টিকেলসগুলো লেখার সময় অনেকগুলো চ্যাপ্টারে অনেক বই লিখেছেন, বইটা লিখেছেন। যেমন এই যে ক্লাসগুলো উনি দেখিয়েছেন কিভাবে হচ্ছে ইন ডিফারেন্ট প্লেনস। একটা হচ্ছে পলিটিক্যাল প্লেনস, যেমন ধরুন একটা কমিউনিস্ট ওয়ার্ল্ডের সঙ্গে ক্যাপিটালিস্ট ওয়ার্ল্ডের, এইভাবে পলিটিক্যাল বিভিন্ন ইডিওলজির ক্লাস। আবার কোথাও কোথাও রিলিজিয়াস গ্রুপসের মধ্যে, একদিকে প্যান ইসলাম, ইসলামিস্ট গ্রুপ, একদিকে খ্রিস্টিয়ান গ্রুপ, একদিকে একদিকে কনফুসিয়াস গ্রুপ। এই একটা রিলিজিয়াস কনফ্লিক্টসের জায়গা। আর কালচারাল গ্রুপস, যেমন ওদিকে যেমন
ইউরোপ আমেরিকাতে অ্যাংলো স্যাকশন রেস, এদিকে রাশিয়াকে কেন্দ্র করে সেখানে রুশ অর্থোডক্সি গ্রুপস, এদিকে চায়নাকে রেখে চায়না অ্যান্ড গ্রেটার চায়না, তার যে হেমিস্ফিয়ার, চায়না হেমিস্ফিয়ার, ওদিকে রাশিয়া, ওদিকে ওয়েস্ট ইউরোপ আমেরিকা, এইভাবে এদিকে প্যান ইসলাম, এই বিভিন্ন গ্রুপসের এদের স্বার্থের দ্বন্দ্ব বিভিন্নভাবে দেখিয়েছেন। এইগুলো দেখাতে গিয়ে উনি ভবিষ্যতে কি হবে তারও সম্ভাব্য রূপরেখা লিখেছেন, এবং বিশ্লেষণগুলো খুবই মেথডিক্যালি করেছেন। এবং শেষের চ্যাপ্টারে উনি তার যেখানে ফিউচার ফিউচার অফ সিভিলাইজেশনস, এইখানে দি রিনিউয়াল অফ দ্য ওয়েস্ট, যে ওয়েস্ট আবার রাইজ করবে, দি ওয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড, সিভিলাইজেশনাল ওয়ার অ্যান্ড অর্ডার, এইভাবে চাইনিজ হেমিস্ফিয়ারে তাদের রাইজ, এইভাবে রাশিয়ার তার আবার কনসলিডেশন, ইভিন আফটার দি পেরোস্ট্রাইকা অ্যান্ড ইউএসএসআর ব্রেকডাউন, এইভাবে অনেক কিছু লিখেছেন, অনেক রিকম্বিনেশনসগুলো। কিন্তু সমস্ত সম্ভাবনাগুলো লিখতে যাওয়ার সময় তিনি কথাও এই জায়গাটা লেখেননি যে ভারতবর্ষ বলে একটা দেশ আছে, হিন্দু মেজরিটি, তারও একটা রাইজ সম্ভব, সেও একটা সময় পৃথিবীর একটা স্ট্রং পাওয়ার হবে। এই সম্ভাবনা স্যামুয়েল পি হান্টিংটন কোথাও তার লেখার মধ্যে আনেননি, মিস করে গেছেন। 90 যখন তার সমস্ত লেকচার সিরিজ পাবলিশড হয়েছে, তখনও তার দেখার মধ্যে, তার ভিশনে ফিউচার রাইজ অফ ভারতবর্ষ এটা আসেনি। এইখানটা আমি বলবো একটু, আর বলবো আগে যা ডিসকাশন করি সেগুলো রিপিট করব না। আর একটা সম্ভাবনার কথা বলবো। এখন আপনারা ভারতবর্ষ, পৃথিবীতে এই যে ইকুয়েশনসগুলো দেখছেন, একদিকে আমেরিকা, তার পোল, তার সঙ্গে কানাডা, কানাডা ব্রেকডাউন করছে, তার সঙ্গে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান, তাইওয়ান, সাউথ কোরিয়া, এই যে এক্সিস একটা, ওদিকে ওয়েস্ট ইউরোপ একটা এক্সিস, ওদিকে রাশিয়া, চায়না, বেবি রাশিয়া, চায়না, ইরান এক্সিস, প্যান ইসলাম এক্সিস, এরম করে করে অনেকগুলো অনেকগুলো পোল তৈরি হয়েছে। কোথাও ভারতবর্ষকে উনি দেখতে পাননি। ভারতবর্ষ আজকে ডেফিনেটলি একটা একটা স্ট্রং এন্টিটি। আজকে এই মুহূর্তে ইউরোপ দুর্বল হলেও কিন্তু আমেরিকা ইজ ভেরি স্ট্রং। আমেরিকা স্টিল নাও দ্য স্ট্রংগেস্ট এন্টিটি, ফিনান্সিয়ালি, ইন্ডাস্ট্রিয়ালি, ট্রেড ওয়াইজ অ্যান্ড মিলিটারি, সব কিছুতে। এবং ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে চায়না। রাশিয়া আবার ইজ রিগেনিং পাওয়ার, দো নট ইউএসএসআর, রাশিয়া অনলি, পুটিনের নেতৃত্বে আবার রাশিয়া ইজ রিগেনিং পাওয়ার। অ্যান্ড বাই দিস টাইম প্যান ইসলাম রাইজ করবে করবে করেও কিন্তু প্যান ইসলাম সেভাবে হ্যাজ নট কনসলিডেটেড। রাদার আজকের পৃথিবীর সমস্ত রক্তক্ষয়ের মূলত হচ্ছে ইসলামিক কান্ট্রিগুলোর মধ্যে। আরও স্পষ্ট করে বলতে গেলে, এই যে আব্রাহামিক রিলিজিয়ন থেকে জন্ম নেওয়া যে তিনটে, জুডাইজম, খ্রিশ্চিয়ানিটি অ্যান্ড ইসলাম, রক্তক্ষয়টা সেখানেই মূলত কনফাইন্ড, মূলত কনফাইন্ড। আর আরেকটা জিনিস, যদিও মোর ব্লাড বাথ সংখ্যার দিক থেকে হচ্ছে ইসলাম ইন দ্য হ্যান্ডস অফ ইসলাম, তার বিভিন্ন ব্র্যান্ডস আছে। ভারতবর্ষের রাইজটা ওয়েস্টার্ন স্কলারের কাছে ধরা পড়েনি তখন, কিন্তু এখন এটা রিয়েলিটি।
এটা উল্লেখ করেছি। আরেকটা জিনিস যেটা হচ্ছে যে, আর মহাকালের কথা হান্টিংটন সাহেবের পক্ষে বোঝা সম্ভব নয়। মহাকাল তার সমস্ত কাজকর্মের মধ্যে ফ্রম 1945 অনওয়ার্ডস, এই যে চেঞ্জিং ওয়ার্ল্ড অর্ডারের মধ্যে ভারতবর্ষকে তার হিস্ট্রি হেরিটেজকে নিয়ে তুলে আনার, তার সনাতন ধর্ম, তার হিন্দুত্বকে নিয়ে, তার সনাতন গর্বকে নিয়ে তুলে আনার যে চেষ্টা, এটা অনেকের চোখে ধরা পড়েনি। সেটা কয়েকটা কোট করব আজকে। আর একটা সম্ভাবনা, এটা এই মুহূর্তে আমরা দেখছি যে ওয়ার্ল্ড ট্রেডে মোস্ট ডমিনেন্ট হচ্ছে ইউএসএ চায়না এক্সেস, ইউএসএ চায়না এক্সেস, এই তো, দ্যাট উইল কোলাপস। এই এক্সেসটা ব্রেক করছে। এই ব্রেকের জায়গায় একটা নিউ এক্সিস তৈরি হতে চলেছে। দ্যাট এক্সিস ইজ রাশিয়া ইউএসএ এক্সিস। It is the strongest axis for the future global equation. এবার আসছি আমি, এটা আজকে আমরা আস্তে আস্তে গন্ধ পাচ্ছি, এখনো স্ট্রং কিছু ইন্ডিকেশনস আসেনি। মহাকাল কত বছর আগে, 1983-ও আগে এই সম্ভাবনার কথা বলে গেছেন। আমি এইটুকু বলে আমি বর্তমান ইকুয়েশন চেঞ্জের একটু এগায় চলে আসব। আমি যদি আমি আজকে আর ওই হান্টিংটনের ওয়ার্ল্ড ইকুয়েশনস চেঞ্জেসের এই জায়গা ডিটেলসে যাচ্ছি না, আমি চলে যাব ওমাতে, ওমার কয়েকটা জায়গাতে। আপনারা পেজ 79-এ দেখবেন একটা কথা, ওখানে যখন এই যে ইভেন্টসগুলো কত আগে বলে গেছেন, 71-72 কাছাকাছি সময় বলে গেছেন বাংলাদেশ নিয়ে। বাংলাদেশ বার্তের সময় আমি এটা পেজটা আপলোড করেছি কয়েকদিন আগে, যখন তার অনুগামীরা বলছেন যে এই সময়ে নতুন মুক্ত বাংলাদেশকে ভারতের মধ্যে আপনি অ্যানেক্স করছেন না কেন। কি বলেছেন তিনি, আমি ইউ কোট, ইউ and your people let East Bengal get the whole gamut of the thing. Never, never any one of you shout or shriek for United Bengal, for heaven's sake. Them Muslims of East Bengal have been so primed as to be in no mood to be united with Hindu West Bengal. They want to Chakte independent Muslim Bengal. Let the Muslims of East Bengal have, in bracket get, it seemingly on their own gas. First, the next stage shall crop up thereafter. Mahakal has been working so actively that Pakistan shall be forced to murder Kutch and Taskand. দেখুন, ওয়ার্ল্ডের এই মুহূর্তে বাংলাদেশ কিন্তু একটা বড় হেডেক, ছোট দুর্বল একটা গরিব দেশ, কিন্তু ওয়ার্ল্ডের টেরর সাপ্লাইয়ে ইন নাম্বার, টেরোরিজমের তো আতুড় ঘর পাকিস্তান, কোয়ালিটি প্রোডাকশনে, টেরোরিস্ট প্রোডাকশনে,
নাম্বার অফ মাদ্রাসা অ্যান্ড নাম্বার অফ টেরোরিস্ট এই মুহূর্তে পৃথিবীতে নাম্বার ওয়ান প্রডিউসার ইজ বাংলাদেশ। ইটস এ হেডেক, ইটস এ হেডেক টু দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড অ্যান্ড টু ইন্ডিয়া ডেফিনেটলি। এই বাংলাদেশ নিয়ে খেলা জমছে। সুতরাং এই ওয়ার্ল্ড অর্ডার চেঞ্জে এটা একটা বড় জায়গা। আমি এগুলো নিয়ে আমার নেতাজি সুভাষচন্দ্র বিতর্ক তথ্যের 3rd ভলিউমে ভগবানজির একটা কথা, তার ভবিষ্যৎ ইমপ্লিকেশন কি এটা বুঝবার জন্যে অন্য অনেক অথার্সদের লেখাগুলোকে কোলেক্ট করে আমি কিছু আর্টিকেল লিখেছিলাম। তারপরে আরেকটা জায়গাতে সেই সময় একদম 71-72 সালে অনুগামীদের বলছেন, যাজ্ঞে এটাই শেষ নয়, মানে তোমাদের বাংলাদেশ তৈরি হওয়াটাই শেষ নয়। এই বাংলা স্বাধীন হওয়ার পর ওদিকে আগুন জ্বলবে, আগুন জ্বলতে শুরু করবে পাকিস্তান, বালুচিস্তান। পেজ নাম্বার 107। and see what is happening in Baluchistan, Pak, also in Sindh and Khyber Pakhtunkhwa, all these areas সব ওনার নখদর্পণে। তারপরে আরেকটা জায়গায় একটু কোট করে আমি চায়না, ইউএসএ, চায়না, রাশিয়া, ইন্ডিয়া, এই কোয়াড্র্যাঙ্গেলে আমি আসবো একটু পরে। They are the 4 major players now today in the world. Europe is no more a major player. No country of the Europe is a major player. 4 major players: number 1 USA, China, Russia, India. The 4 major players. আমি এখানে একটু ডিসকাস করব, করে আজকে অল্প সময় আজকে কথা শেষ করে দেব। এবার পাকিস্তান সম্বন্ধে উনি অনেক জায়গায় অনেক কথা বলেছেন, যেগুলো আমি ডিসকাস করেছি আমার ওই 3rd ভলিউমে, উইথ কোলিশন টু দ্য স্টেটমেন্টস অফ ফরেন স্টেটসম্যান। এবার একটা জায়গা, পেজ 296, ফিউচার অফ পাকিস্তান, কি ঘটছে আজকে আর তখন উনি কি বলে গেছেন। কথাগুলো সব বলা 1983 আগে। এবার আসছি আমি হ্যাঁ। হাজারে বিদেশি শিক্ষকেরা, পরামর্শদাতা, গরিলা লড়াই, শিক্ষকেরা, সুপারভাইজাররা, অর্ডিন্যান্স অফিস, সাপ্লাই চ্যানেলস, সে এলাহি ব্যাপার, এগুলো সব বলছেন। আগে অনেক কিছু লেখা আছে, এই পেজের অনেক কিছু লেখা আছে। এটা হচ্ছে ওই যে আফগানিস্তান থেকে প্রায় 15 লক্ষ যে রিফিউজি হয়ে বসে আছে, গেড়ে বসে আছে ওইখানে, তারা ইনসাইডে বসে কি ভয়ঙ্কর খেলা খেলছে এগেনস্ট পাকিস্তান। এই খেলাটা সে এলাহি ব্যাপার, পুরোপুরি পায়ের মধ্যে, কিন্তু বেশ পুরোপুরি পায়ের শাসন কাম অধিকারের বাইরে, পায়ের কিছুই বলবার নেই। এই অদ্ভুত বিচিত্র পরিবেশ একটি বিশেষ মোড় নিয়ে পাক খেলে রেজাল্টেন্ট খণ্ডা। এবং আমি যখন বইটা লিখেছিলাম তখন 2007-08 সময়, তখনও পর্যন্ত ভগবানজির কথা এবং আদার স্টেটসম্যানদের কথার বিশ্লেষণ করে একটা ইঙ্গিতে লিখেছিলাম যে সম্ভবত পাকিস্তান 4 খণ্ডে ভাগ হতে চলেছে। শুধু ওয়েস্ট পাঞ্জাবটাই পাকিস্তান বলে বেঁচে থাকবে, আর সবগুলো বিচ্ছিন্ন হয়ে যাবে। এখনকার যে ডেভেলপমেন্ট দেখছি, 5 টুকরো হতে চলেছে পাকিস্তান। শুধু পাকিস্তান নয়, আরেকটা জায়গা বাংলাদেশ এবং বার্মা, মায়ানমারের জিওগ্রাফি চেঞ্জ হতে চলেছে। এটা ভগবানজির কথা টু দ্য অনুগামীজ মধ্যে আছে, কিন্তু সেগুলো অনুগামীরা
তাদের ডায়েরিতে আমি যতটুকু দেখেছি ডায়েরিগুলো, পাবলিশড আর আনপাবলিশড, সেগুলো আমার মনে হয় লেখা হয়নি, কিন্তু আমি ওদের কাছ থেকে শুনেছি যে হোল বার্মা, বাংলাদেশ, এগুলো সব ভাঙা করা হবে, অনেক ভাঙা করা হবে। এবার আমি কোনখানটায় আসবো, এবার আসছি আমি, ও ওই জায়গাটা, আরেকটা জায়গা, ফিউচার ইকুয়েশন, যেটা আমরা কল্পনার মধ্যে আসেনি। যখন মনে রাখুন 1983 সেই সময়, তখনও ওয়ার্ল্ডের দুটো মেজর পোল, ওয়ার্ল্ড পলিটিক মেজর পোল, একটা হচ্ছে যে ওয়েস্টার্ন পোল উইথ ন্যাটো, রাশিয়া, সরি, ইউএসএ, কানাডা, সাউথ আমেরিকা, ওয়েস্টার্ন ইউরোপ, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, জাপান, সাউথ কোরিয়া, এই যে বলা হয় উইথ ন্যাটো একটা পোল। আর তার এগেনস্টে হচ্ছে পোল রাশিয়া, মস্কো, উইথ ইস্টার্ন ইউরোপ, উইথ ওয়ার্সো প্যাক্ট, ওয়ার্সো আর্মি, বাইপোলার ওয়ার্ল্ড। তখন তো বাইপোলার ওয়ার্ল্ড, ভেরি ভেরি স্ট্রং ইকুয়েশন, ভেরি বাইপোলারিটি ওয়ার্ল্ড ইকুয়েশনসের। তারপরে 90-তে যখন ইউএসএর ব্রেকডাউন করলো ফর এ পিরিয়ড, মনোপোলারিটি, তারপরে রাইজ করলো প্যান ইসলাম, আর রাইজ করলো ওদিকে ইউরোপ, ইইউ, একটা নতুন পোল তৈরি হলো। চায়না আস্তে আস্তে একটা পোল তৈরি হলো, স্ট্রং পোল। এবার এই এই যে মাল্টিপোলার ওয়ার্ল্ডে ইকুয়েশনটা স্ট্রংগেস্ট হলো ইউএসএ চায়না ইকুয়েশন। আমি বহুবার বলেছি, চায়নার ইকোনমিক, ইন্ডাস্ট্রিয়াল, মিলিটারি রাইজের পেছনে অবদানটা বেশি ইউএসএ এবং ওয়েস্ট ইউরোপের ইনভেস্টমেন্ট, আমি ডিসকাস করেছি। সেজন্য চায়নার ইকোনমিকে বলা হয় ইজ এ হিপ জয়েন্ট উইথ টু লেগস, ওয়ান ইউএসএ লেগ, আদার ইজ চায়না লেগ, ভেরি ডিফিকাল্ট টু সেপারেট। বাট এখন একটা, কারণ যে একটা ফিজিক্সের একটা তত্ত্ব আছে যে যখনই কোনো রকম একটা মেটেরিয়ালসের অ্যাকুমুলেশন হয়, আফটার সার্টেন টাইম অ্যান্ড সার্টেন অ্যামাউন্ট অফ অ্যাকুমুলেশন, there is there is the physical accumulation beyond a limit leads to chemical changes. এইবার ইউএসএ এর সঙ্গে চায়নার একদম রিলেশনটাই চেঞ্জ হতে চলেছে, কারণ চায়নার ইকোনমিক গ্রোথটা মিলিটারি গ্রোথের কনভার্ট করেছে, and China is not happy with China geographical area itself. China already বিজনেসে, কমোডিটিতে, কমোডিটি বিজনেস, কমোডিটি কনজিউমার্স গুডসে ওয়ার্ল্ডের মার্কেট দখল করে রেখেছে। ইভিন চায়নার সঙ্গে ইউএসএ ট্রেড রিলেশনসে ইউএসএ ক্ষতিগ্রস্ত, ইউএসএ ট্রেড ডেফিসিট, চায়না ট্রেড প্লাস। শুধু তাই নয়, শুধু শুধু চায়না আমেরিকার ক্ষেত্রে নয়, আমেরিকা অনেক ক্ষেত্রে পৃথিবীর বিভিন্ন কান্ট্রির সঙ্গে ট্রেড ডেফিসিটে রান করছে। ইউএসএ পৃথিবীতে মাতব্বরি করে বেড়ায়, ধনীতম দেশ, বাট দিস কান্ট্রি ওয়ার্ল্ডের অ্যাজ এ গভর্নমেন্ট, তাদের ইন্ডিভিজুয়াল পিপল অ্যান্ড কোম্পানিজ আর ভেরি রিচ, their multinational companies, individual, very very rich, swimming on wealth. But the country, তাদের যে মোস্ট ইনডেপ্টেড কান্ট্রি, পৃথিবীর মেজর কান্ট্রিগুলোর সঙ্গে সব জায়গাতে তার ট্রেড ডেফিসিট, কারণ তারা নিজেরা কনজিউমার গুডস বেশি ডেভেলপ করে না, বাইর থেকে নেয়। এবার চায়না মিলিটারিও স্ট্রং হয়েছে, এবং চায়না এই মুহূর্তে শুধু শুধু টিবেটকে খায়নি, খেয়েছে মঙ্গোলিয়াকে, খেয়েছে মাঞ্চুরিয়াকে, এখন সে ভিয়েতনামটাকেও বলছে ওই ল্যান্ডটাও তার, মালয়েশিয়ার অংশগুলো তার, ইন্দোনেশিয়ার অংশগুলো তার,
ইন্ডিয়ার নর্থ ইস্টের পার্টসগুলো তার, সেন্ট্রাল এশিয়ার কয়েকটা কান্ট্রি তার, আর দক্ষিণ সাউথ চায়না সির জলের তলায় যত আছে মাইন্স, যত মিনারেলস, সব তাদের পৈতৃক সম্পত্তি, এই দাবি করে চলেছে। সে স্বপ্ন দেখছে একটা গ্রেটার চাইনিজ হেমিস্ফিয়ার। এবং এইখানে এই যে তার এক্সপানশনিস্ট অ্যাটিচিউড, এতে আমেরিকান ইন্টারেস্ট অ্যালং উইথ দ্য ইন্টারেস্ট অফ দ্য ইন্ডো প্যাসিফিক কান্ট্রিজ, সবার ইন্টারেস্ট হ্যাম্পার হচ্ছে। জাপান, কোরিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সবার ইন্টারেস্ট হ্যাম্পার হচ্ছে। ভিয়েতনাম, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন্স তো আছেই। এইখানটা আমেরিকা, কারণ আমেরিকার ট্রেড রিলেশনস উইথ অল দিস কান্ট্রিজ ভেরি স্ট্রং অ্যান্ড ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। প্লাস গ্লোবে মিলিটারি সুপ্রিমেসিতে চীন যদি এগিয়ে যায়, তাহলে আমেরিকা মার খাবে, তাহলে আমেরিকার সুপ্রিমেসি চলে যাবে। ট্রেডের সুপ্রিমেসি অলরেডি চলে গেছে, তাহলে মিলিটারি সুপ্রিমেসি অ্যান্ড পলিটিক্যাল সুপ্রিমেসিগুলো চলে যাবে, এটা ভয়। এই জায়গার নতুন ইকুয়েশন একটা তৈরি হচ্ছে। দেখবেন কিছুদিন যাবৎ এই যে একটা ট্রাম্পের সঙ্গে পুটিনের একটা ইকুয়েশন খুব ভিজিবল, একটা সাম ডিপ রিলেশন, যেটা কখনো ভাবা যায়নি। এটা ট্রাম্পের আগের ইলেকশনের সময় এটা অনুমান করা হয়। ট্রাম্পের ক্যাম্পেনিংয়ের জন্য পুটিন কাঠি নেড়েছিল, তা পুটিন চেয়েছিল ট্রাম্প ক্ষমতায় আসুক, হোয়াইট হাউসে আসুক। এবারেও তো এটা পরিষ্কার যে পুটিন ইজ ভেরি হ্যাপি ট্রাম্প ইজ ইন দ্য হোয়াইট হাউস। বলে রাখি, এই যে ওয়ার্ল্ড অর্ডারে যে তিনটে এই মুহূর্তে যে ইন্ডিয়া উঠে এসেছে, এই যে বিগ থ্রি, বিগ ফোর, ইউএসএ, চায়না, রাশিয়া, ইন্ডিয়া, প্রতিটা কান্ট্রির যেমন প্রসপেক্ট আছে, দায়িত্ব আছে, লায়াবিলিটিজ আছে, রিস্ক আছে, কম্পালশনস আছে। আর এই চারটে কান্ট্রির একটা কমন জায়গা হচ্ছে এই মুহূর্তে ইন্ডিয়ার, যার হাতে এই মুহূর্তে এবং যে পার্টির হাতে, এই পার্টিটা উঠে এসছে ভারতবর্ষের মাটি থেকে। এটা কোনো বিদেশি শক্তি তৈরি করা পার্টি নয়। এই ফর দ্য ফার্স্ট টাইম ইন ইন্ডিয়া এ পার্টি ইজ বর্ন, in all India party is born from the Indian soil and led by nationalist force. So long this force is there, this country will rise, and further division of this country or attempt of division for the traitors inside and the enemies outside attempt will be frustrated. Coming to China, একদম মহাকালের কথাই বলছি। মহাকাল বলছেন তোমরা বলছো কমিউনিস্ট কমিউনিস্ট কমিউনিস্ট, ওরা কমিউনিস্ট নয়, ওরা হান ন্যাশনালিস্ট। ওদের কাজ করাবে কোথাও কোনো কমিউনিজম নেই, ওরা হান ন্যাশনালিস্ট। এই হান ন্যাশনালিস্ট মানে সেন্ট্রাল বেজিং সেন্ট্রিক চায়না মেনল্যান্ডের হান জাতির, তাদের রাইজ, তারা তিব্বতকে খেলো। এথনিক্যালি তিব্বত ইজ এ ডিফারেন্ট ওয়ান, ওয়াজ নেভার anatomically and ethnically part of main China. Manchuria is never part of the ethnic Han area. Han area is different. Central Asian states, এটাকে খেয়েছে চায়না, ethnically different, তার রিলিজন আলাদা, মুসলিমস ethnically আলাদা। ইভিন মঙ্গোলিয়ার যে একটা অংশ খেয়ে রেখেছে, তারা মঙ্গোলিয়ানস, এথনিক্যালি আলাদা, কালচার আলাদা। এবার খেতে চাইছে অন্য কিছু। তার এনিওয়ে দিস ইজ নাও কন্ট্রোল আন্ডার এ ন্যাশনালিস্ট ফোর্স। পুটিন, তার আগে কমিউনিস্ট থাকুন, কেজিবি ইন্টেলিজেন্ট পার্সন থাকুন, হোয়াট এভার, মানুষটা যত দোষগুণ থাকুক, আফটার ব্রেকডাউন অফ ইউএসএসআর
রাশিয়াকে আবার তুলে আনছে ওয়ার্ল্ড ম্যাপে অ্যাজ এ ওয়ার্ল্ড পাওয়ার, কোনো সন্দেহ নেই। ট্রাম্পের সম্বন্ধে যে যাই বলুক না কেন, ট্রাম্পের তার সেই স্লোগান, ইউএসএ এগেন ফার্স্ট। লোকটা ন্যাশনালিস্ট, লোকটা নিজের স্বার্থ, নিজের দেশের স্বার্থ বুঝে নেবে। এই চারটা পাওয়ার্সের এই কমন ক্যারেক্টার, এইখানেই খেলা শুরু হয়েছে। এবার এবার প্রত্যেকের কিন্তু কম্পালশন আছে। এবার রাশিয়ার কম্পালশনটা কোথায়? রাশিয়া ভেবেছিল ইউক্রেনের সঙ্গে যুদ্ধ কয়েক সপ্তাহে বন্ধ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। ইন ফিউ উইকস ওয়ার ইট বি এবল টু ডিফিট ইউক্রেন। তা কিন্তু হয়নি, তার যুদ্ধ প্রলং করেছে। কারণ আমেরিকা এবং ওয়েস্ট ইউরোপ প্রভূত আর্মস সাপ্লাই করেছে ইউক্রেনে। এই প্রলঙ্গেশন অফ দ্য ওয়ার ইন ইউক্রেন ফ্রন্ট পুতিন এবং রাশিয়াকে দুর্বল করেছে ফিনান্সিয়ালি অ্যান্ড মিলিটারি। তার ওয়ার ওয়েপন্সের গোডাউন দুর্বল হয়ে গেছে, কমে গেছে, অত ওয়ার প্রোটেকশন করতে পারেনি সে। তাকে বাধ্য হতে হয়েছে চীনের উপরে, হি হ্যাজ টু বি ডিপেন্ডেন্ট অন চায়না ফর ওয়ার মেটেরিয়াল সাপ্লাই। নট অনলি দ্যাট, যখন দেখছি চীনের উপর বেশি ডিপেন্ডেন্স হলে ভালো না, তখন সাডেনলি কোরিয়া, সে তখন নর্থ কোরিয়ার সঙ্গে সে একটা মোলাকাত করে সেখান থেকে ওয়েপন্স নিয়েছে। কারণ টু মাচ ডিপেন্ডেন্স অন চায়না, ওয়ান ডে চায়না মে এক্সপ্লয়েট, স্যাবোটেজ, বিট্রে রাশিয়া। রাশিয়ার সঙ্গে ফর সেঞ্চুরিজ চীনের সম্পর্ক ভালো নয়। রাশিয়ার মানুষ কোনোদিন ভুলবে না এই চেঙ্গিজ খাঁদের অত্যাচার অন দ্য রাশিয়ান পিপল, ডিভাস্টেশনস। রাশিয়ানরা চেঙ্গিজকে মনে করে চাইনিজ, এই অনুভূতি থেকে বের করতে পারবেন না। প্লাস হোল সাইবেরিয়ান রিজিয়নে ফর ডিকেডস চাইনিজ ইনফিল্ট্রেশন, যেমন ইস্টার্ন ইন্ডিয়াতে বাংলাদেশি মুসলিমদের ইনফিল্ট্রেশন, দ্যাটস এ থ্রেট টু রাশিয়া। হলো। এবং স্ট্যালিনের সময়ও কিন্তু মাওর সঙ্গে মাও স্ট্যালিন সম্পর্ক ভালো ছিল না। শুধু আন্ডার দি ইউএসএ থ্রেট ওরা একসঙ্গে বন্ধুত্বের ভাব দেখিয়েছে। এবার আসছি আমি, এবার চায়নার উপর এই ডিপেন্ডেন্স থেকে রাশিয়া বেরিয়ে আসতে চায়। আন্ডার দিস কম্পালশন রাশিয়াও চায়, যদিও ডিলেড, সিজ ফায়ারটা। এই সিজ ফায়ার হয়ে গেলেই আজকের যে বন্ডেজ, রাশিয়া চায়না বন্ডেজটা দুর্বল হয়ে যাবে। আবার তাহলে এই সিজ ফায়ারটা করিয়ে দিয়ে ট্রাম্প পুতিনকে সাহায্য করছে চীনের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য। আর ট্রাম্প ইজ এ বিজনেসম্যান, বলেছি ট্রাম্পও চায় যুদ্ধ বন্ধ হোক, কারণ এই যুদ্ধ কন্টিনিউ করলে আমেরিকার লস, তার বিজনেসের লস। কারণ এই ওয়েপন সাপ্লাই, মানি সাপ্লাই টু ইউক্রেন, তার কোনো প্রয়োজন নেই, তার কোনো কাজে লাগছে না। ইট ইজ এ লস টু ইউএসএ। আর এই যুদ্ধে বলেছি আমি, এই যুদ্ধে রাশিয়া লাভবান হয়নি। এইটুকু হয়েছে যে কিছু এরিয়া অফ ইউক্রেনসে দখল করে রেখেছে, এটা ছাড়বে না সে, রুশ ভাষাভাষী জায়গাগুলো। সব থেকে লস হচ্ছে ইউক্রেনের। আর লস্ট, মুখ পুড়িয়েছে ওয়েস্ট ইউরোপ, বোকার মতো এই যুদ্ধে ইউক্রেনকে তাতিয়েছে এবং ওয়েপন সাপ্লাই করেছে, নিজেদের কোনো লাভ হয়নি। আমেরিকা আর লস করতে রাজি নয়। সব থেকে বিপদে পড়েছে ইউক্রেন এবং ওয়েস্ট ইউরোপ। এবার রাশিয়া মুক্তি চাইছে ফ্রম দ্য চায়না হ্যান্ডস। এই সাহায্যটা করে দিচ্ছে ট্রাম্প। আর ট্রাম্প এটা করে কি করছে? কারণ ট্রাম্পের কাছে, ইউএস এর কাছে এই পৃথিবীতে
নাম্বার ওয়ান শত্রু রাশিয়া নয়, শত্রু হচ্ছে চীন। ওয়ার্ল্ডে তার এখন এনিমি নাম্বার ওয়ান চায়না, নট নট রাশিয়া, ইট চায়না। এবং তার কাছে শত্রু প্যান ইসলাম, সব ইসলামিক শক্তি, ফান্ডামেন্টালিস্ট শক্তি। কিন্তু তার সেই ক্ষমতা আছে, এত অর্থ আছে, ক্ষমতা আছে, হি ইজ ইন এ পজিশন টু কিপ ইসলামিক ওয়ার্ল্ড ডিভাইডেড। নতুন একটা ইকুয়েশন তৈরি হচ্ছে, ইউএসএ রাশিয়া। এই ইকুয়েশনে USA will be stronger to fight against China, and Russia will get rid of the China bondage. এবং এই যে চেঞ্জিং ইকুয়েশনসের মধ্যে, হোয়ার ইজ ইন্ডিয়া, হোয়ার ইজ ভারত? কারণ চায়না ইজ এ এশিয়ান পাওয়ার। এশিয়ান জিওগ্রাফিক্যাল স্ট্র্যাটেজিক এরিয়াতে চায়নাকে ট্যাকেল করতে গেলে ইন্ডিয়ার মতো একটা বিগ পাওয়ারের দরকার। তার 143 কোটি লোক আছে, একটা মেজর পার্ট তার ভেরি ইয়ং, তার এখন গ্রোথ গ্রোথ সব থেকে হাইয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড। একটা ন্যাশনালিস্ট পার্টি তাকে রুল করছে। প্লাস ইন্ডিয়া উইল নেভার বিট্রে, ইন্ডিয়া উইল নেভার বিট্রে, আমেরিকা নোজ ইন্ডিয়া উইল নেভার বিট্রে। রাশিয়াও জানে ইন্ডিয়া উইল নেভার বিট্রে রাশিয়া। আর রাশিয়ার সঙ্গে, কারণ রাশিয়ার সঙ্গে আমেরিকার সঙ্গে ইন্ডিয়ার কোনো জিওগ্রাফিক্যাল জাক্সটা পজিশন নেই, জিওগ্রাফিক্যাল একদম কোনো কমন বাউন্ডারি নেই, এনিমিটি আসবে না। যা হবে এনিমিটি ট্রেড লেভেলে, অন্য কিছুতে, এগুলোতে আসবে। এই জায়গাটা ইন্ডিয়া ইজ সেফ ফর বোথ চায়না, বোথ রাশিয়া অ্যান্ড ইউএসএ। রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব যেটা আছে বহু দশকে, দ্যাট উইল কন্টিনিউ। আমেরিকার সঙ্গে ভারতের রিলেশনস আপ ডাউন করে, কারণ আমেরিকা এমন একটা নেশন যার বন্ধু হওয়াটা সবসময় লাভজনক নাও হতে পারে, ভেরি রিস্কি। শত্রু হওয়া তো আরও রিস্কি। এটা আমার কথা নয়, এটা হচ্ছে কিসিঙ্গারের কথা। অ্যান্ড টুডে the leaders of this country is very mature diplomatically, they can tackle this. India এই মুহূর্তে in the hands of very mature persons, এই ওয়ার্ল্ডের এই ডিপ্লোম্যাটিক এই গেমটা তারা খুব ভালো বোঝে, তারা খেলছে এবং খেলবে। ইন্ডিয়া তার ওয়ার্ল্ড ইকুয়েশনসের একটা ভালো পজিশনে আস্তে আস্তে যাচ্ছে। নাও the future equation is this: the USA China bond is cracking. New equations, Washington, Moscow, new bond will develop, and India independently will have a very mature strategic position. এই যে আন্ডার কম্পালশনে চীনও এখন ইন্ডিয়াকে সমঝে চলবে, তাকে ইন্ডিয়ার সঙ্গে ট্রেডস আসতে হবে, এবং এই যে বাউন্ডারিতে এই মারামারিটা কমাতে হবে। সুতরাং আমি মনে করি সিচুয়েশন ইন ফিউচার ইজ টার্নিং ইন দিস ওয়ে। ইন্ডিয়া ম্যাচিওরলি খেললে উইল রিমেইন in a good position. চিন্তা করে দেখুন, কবে 83 আগে মহাকাল বলেছেন যা কিছু, ওটা পড়ে শোনায়নি না, ওটা পড়ে, আমার তো পড়ে শোনানো উচিত আপনাদেরকে, কি বলে গেছেন তিনি।
হ্যাঁ, আন্ডারকোট, কয়েকটি ইশারা, ইঙ্গিত, যা যা এই আমি, তোমার আমির করণীয় এবং সেসব কাজ পূর্তির ড্যাশ ড্যাশ গ্যাপ। কি বলেছেন এটা টাইপ করার সাহস হয়নি আমাদের। বেশ এগিয়ে চলেছে বর্তমান ব্যাপার গুলোশ্চ, স্রোত দেখে হিসেব ভুল করো না। এ এবং আর, এ এবং আর এমন পরিস্থিতি হবে যাতে এক হয়ে সিএইচ এর সঙ্গে লড়বেই নান্য পন্থা। সমস্ত মুসলিম শব্দ ভিড়মি খাবেই। যেদিকে যে যে জায়গায় আমন্ত্রিত হয়ে গিয়ে কয়েক মাস কাটিয়ে আসতে হলো, সেখানকার আগুন এখন ঢাকা দেওয়া। ধিকি ধিকি আগুনের জ্বালা জানবে, এরপরেই প্রচণ্ড বেগে জ্বলে উঠবে। যাদের মেহমান হয়েছিলুম চতুর্গুণ উজ্জ্বল হয়ে বিকশিত হবেই। ইচ্ছে আছে চারিধারে যেসব ছোট ছোট দেশগুলো আছেন তারা সব মিলিত হোক। নজর রেখো পাশে, যদি তুমি তৎপর হয়ে নিজের সাথী সঙ্গী পার্টিদের সঙ্গ নিয়ে ইস্ট পাকিস্তান, বাংলাদেশ থেকে ভারতের সীমার মধ্যে এইবারে কোনো মানুষের ঢোকা বন্ধ করতে বা করাতে পারো, তবে তোমার আমির একটু সহায়ক হয়। পুনরায় বলছি, জননী জন্মভূমি, জাগতিক ভৌতিক ক্ষেত্রেই বলো, রাজনৈতিক ক্ষেত্রেই বলো, আধ্যাত্মিক ক্ষেত্রেই বলো, বিশ্বের উঁচুতে হবেই। উনি আরও এক জায়গায় বলেছেন যে তোমাদেরকে আমি বহুবার বলেছি ইস্টার্ন ইন্ডিয়ার বর্ডার দিয়ে যত ইনফিল্ট্রেশন হচ্ছে এটাকে সামলাও। এটা সামলালে এই তোমাদের এই যে আমি, এই হতভাগার একটু সুবিধে হয়। কিন্তু আমরা কেউ কিচ্ছু সাহায্য করিনি, না জনগণ না সরকার, কেউ কিচ্ছু। ফলে ইস্ট পাকিস্তান থেকে অন্তত 4 কোটি, 71-এর পরেও হয়েছে ইনফিল্ট্রেশন টু দিস কান্ট্রি। তার মধ্যে একটা বড় অংশ টেরোরিস্ট। আমরা কিচ্ছু করিনি, ওনাকে কোনো সাহায্যই করিনি। উনি মিনতি করে চেয়েছিলেন তোমরা একটু সাহায্য করো, কিচ্ছু করিনি। কতক্ষণ হলো? 47। আমি শুধু পড়ে যাচ্ছি। হ্যাঁ ছিলাম। থ্যাংক ইউ স্যার। কংগ্রেসের লিগেসি কবে শেষ হবে? মহাকালের কোনো কথা? হ্যাঁ, ওমা, সোভিয়েত রাশিয়া যেমন টুকরো হয়েছিল, সোভিয়েত রাশিয়া ইউএসএসআর, হ্যাঁ টুকরো হয়েছিল। এবং সোভিয়েত রাশিয়া যে টুকরো হবে উনি 64-এ বলেছিলেন সোভিয়েত রাশিয়া টুকরো টুকরো হবে। মহাকাল দেখবেন লেখা 64-এ, 64-এর আগে বলেছেন। আচ্ছা, গুড ইভিনিং সুশান্ত বাবু। টুকরো হয়েছে আর কি? সুশান্ত বাবু গুড ইভিনিং। সব্যসাচী সৌরভ মণ্ডল গুড ইভিনিং। অভিজিৎ বাবু নমস্কার। হ্যাঁ গুড ইভিনিং, গুড ইভিনিং। থ্যাংক ইউ, আজকে রাখছি। শুভরাত্রি। চেঞ্জিং ওয়ার্ল্ড অর্ডার, চেঞ্জিং ওয়ার্ল্ড অর্ডার। হ্যাঁ, গতকালই আছে বোধহয়, গতকালের দি স্টেটসম্যান্স একটা আর্টিকেল আছে বোধহয়। হ্যাঁ হ্যাঁ, গতকালের স্টেটসম্যান্সের একটা আর্টিকেল আছে, নিউ ওয়ার্ল্ড অর্ডার, পেজ 6, নিউ ওয়ার্ল্ড অর্ডার, চেঞ্জিং ওয়ার্ল্ড অর্ডার। একটু পড়ে দেবেন। শুভরাত্রি।